আপকি আদালতে সবচেয়ে চর্চিত উদ্যোগপতি গৌতম আডানির ওপর অভিযোগ হলো যে ইনি নিজের পয়সা রোজগারের সূত্র গোপন করে রেখেছেন। গৌতম ভাই, ভগবানের কাছে তো সবাই প্রার্থনা করে যে আমাকেও কিছু দিক, কিন্তু মনে হয় ভগবান শুধু আপনার কথাই শোনেন। আমি অনেকদিন ধরে রিসার্চ করছি যে আপনার সম্পত্তি কত, প্রতিদিন বেড়ে যায়। মনে হয় যতদিনে আপকি আদালত শেষ হবে আপনি ততদিনে আরও 1000-2000 কোটি বাড়িয়ে নেবেন। তাহলে ফর্মুলাটা কি, কিভাবে রোজগার করেন? রজত ভাই, সবার আগে তো আমি আপনাকে আর আপনার দর্শকদের আমাকে আপকি আদালতে আসার সুযোগ করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাতে চাই। এই যে আপনি যে ফর্মুলার কথা বলছেন, তো এই ফর্মুলা এটা কোনো ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি অথবা ফিজিক্সের কোনো ফর্মুলা নয় যার উপর ভিত্তি করে আমি ব্যবসা করব। ব্যবসা আর প্র্যাকটিক্যাল লাইফে একটাই ফর্মুলা কাজ করে, আর সেটা হলো পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম। আর আমি দেখতে পাই যে আমার মধ্যে আমার পরিবারের সহযোগিতা, আমার বয়োজ্যেষ্ঠদের সহযোগিতা, আমার টিমের সহযোগিতা, আর তার চেয়েও বেশি ভগবানের আশীর্বাদ কাজ করে। ওনার কৃপা আমার উপর সারাক্ষণই থাকে। আমি নিষ্ঠার সাথে কাজ করি, আর আমার মনে হয় যে এইটাই হলো কারণ। আর এর কোনো রকম অন্য শর্টকাট নেই। যে কোনো সাকসেসফুল মানুষ হওয়ার জন্য আপনি নিষ্ঠা আর পরিশ্রমের সঙ্গে কাজ করুন, আর বাকি সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিন। এইটাই হলো একমাত্র ফর্মুলা। এখন দেখুন ঈশ্বরের ওপর কতটা ছাড়া যায় গৌতম ভাই। ডিসেম্বর 2021-এ আপনার সম্পত্তি ছিল 9,62,322 কোটি। ডিসেম্বর 2022-এ মানে এক বছরে 18,64,589 কোটি। এক বছরে 9 লক্ষ কোটি টাকা ঈশ্বর কত কৃপা করছেন। দেখুন রজত ভাই, আমি কখনোই এইসব সংখ্যার মায়াজালে পড়ি না। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই হলো যে দেশের পরিবর্তনের জন্য আমি কি করতে পারছি। আর যদি অন্যভাবে দেখতে চান যে সংখ্যা কেন বেড়েছে, তো আমি দেখতে পাচ্ছি যে দেশ পুরোপুরি উন্নতির পথে এগিয়ে চলেছে। আর আমি এটা খুব জোরের সাথে বলতে পারি যে ভারত আজ যে জায়গায় আছে আর আগামী 20-30 বছরে যে জায়গায় পৌঁছবে, সেই অগ্রগতি কেউ আটকাতে পারবে না। আচ্ছা দেখুন, যে ছবিটা দেখা যাচ্ছে সেটা একটু আশ্চর্যজনক। আপনি রোজ 1600 কোটি টাকা রোজগার করেন, প্রতি ঘন্টায় 66 কোটি টাকা রোজগার হয়। এই যে রোজগার করার অভ্যেস, সেটা কি ছোটবেলা থেকেই ছিল না যুবক অবস্থায় এসছে? দেখুন রজত ভাই, আমি আপনাকে আগেও বলেছি যে আমি কখনোই সংখ্যার পেছনে বা স্ট্যাটিস্টিক্সের পেছনে চোখ বন্ধ করে দৌড়ই না। আমি 15 বছরে ছিলাম। 10th ক্লাস পাস করার পর আমার পরিবারের এমন পরিস্থিতি হয়ে যায় যে আমায় পড়াশোনা শেষ না করেই, গ্র্যাজুয়েশন না করেই আমায় বম্বের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হয়। সেই সফর ছিল 4 বছরের। তারপরে আমি আহমেদাবাদে ফিরে আসি। বম্বে কিন্তু আমায় অনেক কিছু শিখিয়েছে কঠোর পরিশ্রম কি করে করতে হয়। আর তারপর থেকেই আমার আজকের ব্যবসার এই যাত্রা শুরু হয়। মধ্যবিত্ত পরিবার ছিল, আমাদের ব্যবসায়িক পরিবার ছিল, মোটামুটি ব্যবসাও ছিল, যথেষ্ট উৎসাহ ছিল। মোটামুটি 19 বছরের একটি ছেলে, আর তার মধ্যে আমার পরিবারের ব্যবসা ছাড়াও অন্য কোনো ব্যবসা করার আমার মধ্যে প্রবল ইচ্ছে ছিল। আমার পরিবার আমায় এই ব্যাপারে অনেক সাহায্য করে, আর তার ফলেই আমি জীবনে অনেক এগোতে পেরেছি। উপার্জন যথেষ্ট কম ছিল, আর এই কম উপার্জনেই আমায় সব কিছু করতে হতো। জীবনে যথেষ্ট অসুবিধে ছিল, অথচ অন্য অনেকেই প্রতিষ্ঠিত ছিল। অথচ আমি দেখেছি যে আমার জীবনে আলাদা আলাদা সময় আলাদা আলাদা লোকে আমায়
জীবনে সাফল্য পাওয়ার জন্য যথেষ্ট সাহায্য করেছে। আজ পেছনে ফিরে তাকালে আমি দেখতে পাই যে আমি তাদের জন্যই সাফল্য পেয়েছি। পড়াশোনায় আপনার বন্ধুরা আমাকে বলেছে আপনি খুব ভালো ছিলেন, মেধাবী ছিলেন, কিন্তু আপনি মাঝখানে পড়াশোনা ছেড়ে দেন। না, আমি পড়াশোনায় ভালোই ছিলাম। আমি ইঞ্জিনিয়ারিংয়ের মতো টেকনিক্যাল সাবজেক্ট নিয়েছিলাম আর অঙ্কেও ভালো ছিলাম, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ায় যে আমি তখনকার মতো পড়াশোনা ছাড়তে বাধ্য হই আর ব্যবসার পথে চলা শুরু করে দিই। দেখুন গৌতম ভাই, আপনার পাল্লায় পড়ে মানুষ পড়াশোনা ছেড়ে দেবে, আর পড়াশোনা ছেড়ে দিলে টাকা রোজগার করা যায়? আমি এটা মনে করি যে পড়াশোনা ভীষণ গুরুত্বপূর্ণ। পড়াশোনা মানুষকে শিক্ষিত, রেসপন্সিবল করে তোলে। আমি সেই রাস্তা ধরে এগোতে পারিনি, সেটা আমার চরম দুর্ভাগ্য। আমি জীবনে অন্য রাস্তা বেছে নিই, আর সেটা হলো পরিশ্রম আর অভিজ্ঞতার রাস্তা। আর এই পরিশ্রম এবং অভিজ্ঞতার জন্যই আমার উইজডম বাড়ে। আর আমি কখনো কখনো শান্ত চিত্তে ভাবি যে পড়াশোনা বা নলেজের সাথে যদি এই এক্সপিরিয়েন্স আর উইজডম যুক্ত হতো, তাহলে আমার মনে হয় যে আজকের এই গৌতম আডানির থেকেও আমি অনেক আগে এগিয়ে যেতে পারতাম। তাহলে আপনি 10-12 বছর আগেই নাম্বার 1 হয়ে যেতেন। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এসব তো ঠিক আছে, শুধু গল্প মাত্র। কিন্তু একটা গল্প তো আছেই যে আপনার কাছে একসময় একটা স্কুটার ছিল, আর আজকে আপনার কাছে জেট এয়ারক্রাফটের, হেলিকপ্টারের একটা ফ্লিট আছে। কোথা থেকে কোথায় এসেছেন? রজত ভাই, আমি শুধু এইটুকুই বলতে পারি যে আমি কিন্তু একজন মাটির মানুষ, আর আজও আমার কিন্তু একজন স্কুটারে যাওয়া বা রিক্সায় যাওয়া, বাসে যাওয়া অথবা জেট প্লেনে যাতায়াত করা, এই সমস্ত ধরনের মানুষের মানসিকতা কি হতে পারে সেটা কিন্তু ভালোভাবেই জানা আছে, কারণ আমি নিজে সেই সব রাস্তা অতিক্রম করে আসা মানুষ। এই কথাটা কিন্তু খুবই পরিষ্কার যে যদি আমি জেট প্লেনেও যাতায়াত করি, তার মানে কিন্তু কখনোই এটা ধরে নেওয়া উচিত নয় যে আমি একজন মাটির মানুষ নই। আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা মজার কথা চলে যে মুকেশ আম্বানি যদি 500 মিলিয়ন নিজের বাড়ি তৈরিতে খরচা না করতেন, আদানির শেয়ারে বিনিয়োগ করতেন, তাহলে হয়তো উনি আজকে পৃথিবীতে 1 নম্বর হয়ে যেতেন। দেখুন, সোশ্যাল মিডিয়াতে রজত ভাই ব্যাপারটা এমন যে সেখানে নানা রকম ক্রিয়েটিভিটি চলতে থাকে, আর তাতে মানুষের এন্টারটেনমেন্টও হয়। তো আমি এর বেশি কিছু সেখানে দেখতে পাই না। কিন্তু দেখুন না, এক সময় মানুষ কথা বলতো টাটা বিড়লার, এখন কথা হয় শুধু আদানি আম্বানি। দেখুন, টাটা বা বিড়লা এনারা হচ্ছেন আমাদের দেশের যথেষ্ট বড় উদ্যোগগুরু। এনারা দেশের জন্য আর দেশকে গড়ে তোলার জন্য অনেক কিছু করেছেন আর আজও করে চলেছেন। তাই প্রত্যেক গ্রুপেরই নিজস্ব চড়াই উতরাই থাকেই। আর আমি মনে করি যে ভারতের সবচেয়ে বেশি শক্তি এতেই আছে যে আমরা আরও নতুন নতুন কত উদ্যোগগুরুদের পেতে পারি, আর ঠিক সেটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের আসল শক্তি। আপনি অনেক উপার্জন করেছেন, বড় মানুষ হয়েছেন, নিশ্চয়ই এতে ঝুঁকিও অনেক ছিল। কোনো ব্যবসায়ী ঝুঁকিহীন হয় না। আপনি কতটা হিসেব করে ঝুঁকিটা নিচ্ছেন, সেই ঝুঁকি নেওয়ার মতো আপনার ঠিক কতটা ক্ষমতা আছে। আর এটা আমি কখনোই বলবো না যে আজ আমি যে পজিশনে আছি তার জন্য আমার কখনোই কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার মনে হয় যে আসল কথাটা হলো পারসিভিয়ারেন্সের, মনোবল, ধৈর্য বল। ভালো সময় তো আসবেই, খারাপ সময়ের জন্যও বিশেষ করে আপনি কিভাবে মনোবলের সাথে মোকাবিলা করছেন আর স্থির থেকে কিভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন, এটাই হলো আসল কথা। এবার আপনার কয়েকটা বিপদের কথা বলতে চাই। এক সময় আপনাকে কিডন্যাপ করা হয়েছিল, আর আপনার জীবনের ঝুঁকিও হয়েছিল। দেখুন, সেই সময়টা মোটেই ভালো সময় ছিল না, কিন্তু প্রত্যেক মানুষের জীবনেই এরকম কিছু কিছু মুহূর্ত এসেই থাকে, আর সেটা যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় তাতেই কিন্তু মঙ্গল। আমি তো ভেবেছিলাম আপনি কখনো ভুলবেন না, যদি কখনো দেখা হয় উচিত শিক্ষা দেবেন। আমার একটা স্বভাব আছে যে যে কোনো জিনিস অথবা যে কোনো পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে মানিয়ে নেওয়া, কারণ যে জিনিস আমার নাগালে নেই
সেই ব্যাপারে বেশি ভেবে কোনো লাভও নেই। সেটা সারাক্ষণ নিজের মাথায় রাখা এটা কিন্তু আমার অভ্যেস নয়। যেদিন আমায় কিডন্যাপ করা হয়েছিল তার পরের দিনই কিন্তু কিডন্যাপাররা আমায় ছেড়ে দেয়। আমি আজ এইটুকু বলতে পারি যে সেই দিন রাত্রেও আমি কিন্তু খুব ভালো করেই ঘুমিয়েছিলাম। মানে বলতেই পারেন যে আমি কখনোই বেশি প্রেশার নিই না। মনে আছে আরও একবার আপনি মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন, সেটা হলো 26/11 যখন সন্ত্রাসবাদীরা তাজে আক্রমণ করেছিল। তাজ হোটেলে আপনিও ছিলেন, মনে আছে নিশ্চয়ই? পুরোটাই মনে আছে। আর আমি আমার সামনেই টেররিস্টকে দেখেছিলাম। ওরা যখন প্রথম রাউন্ড ফায়ার করে তখন সেটা আমি নিজের চোখের সামনেই দেখি। আর এর জন্য অবশ্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি নিজের জীবনে দুবার এমন পরিস্থিতি দেখেছি যেখানে মৃত্যু আমার খুব কাছাকাছি ছিল। আর এটা ঈশ্বরের আশীর্বাদ ভাবতে পারেন যে যেখানে আমি এক চুলের জন্য বেঁচে যাই। 26/11 সেই রাতে পুরো দেশ দেখেছিল, সে কথা আজও ভাবলে মানুষ শিউরে ওঠে। আপনি তো একদম সামনে থেকে দেখেছিলেন। আসলে সেই দিন আমি তাজ হোটেলের ভেতরে দুবাই থেকে আমাদের যে বন্ধুরা এসেছিলেন, দুবাই পোর্ট ওয়ার্ল্ডের সিইও, ওনার সাথে ডিনার করছিলাম মশালা ক্রাফট রেস্টুরেন্টে। তখনই দুর্ঘটনাটা ঘটে ঠিক 10টার সময়। তার 5 মিনিট আগে হোটেলের বিল দেওয়া হয়ে গেছিল, আমরা এমনি দাঁড়িয়েছিলাম আর কি। তখনই আমার বন্ধুর ইচ্ছে হলো যে আরও কিছু ডিসকাস করার আছে, তাই আমরা আবার ভেতরে ফেরত যাই কফি খেতে। আর ঠিক সেই সময় এই ঘটনাটা ঘটে। আর আমি ভাবি মাঝে মাঝেই যে যদি বিল দেওয়ার পরে আমি লবিতেই থেকে যেতাম তাহলে কিন্তু সেখানেই আমি আটকা পড়তাম। কিন্তু কফি খেতে গেছিলাম বলে আমরা রেস্টুরেন্টের ভেতরেই ছিলাম। আর আমি আজ এটা বলতে পারি যে যারা তাজ গ্রুপের সমস্ত কর্মচারীরা, এমনকি ওয়েটার, যেভাবে ওরা কাজ করেছিল, এরকম ডেডিকেশন কিন্তু খুব কম সংস্থায় দেখা যায়। ওখান থেকে ছাড়া পেলেন কি করে? পুরো রাত ধরেই আমি ওখানেই ফেঁসেছিলাম। ওই তাজ মেম্বার মানে তাজ হোটেলের কর্মচারীরা আমাকে ওদের ওপরের ঘরে পেছনের রাস্তা দিয়ে রান্নাঘরের ভেতর দিয়ে ওপরে চেম্বারে নিয়ে গিয়েছিল। সারা রাত ওখানেই ছিলাম। সকালে মোটামুটি 7টা নাগাদ যখন কমান্ডোরা এসেছিল, ওরা জানতো যে এখানে অনেক লোক আটকা পড়েছে। তখন কমান্ডোরা যাবতীয় প্রোটেকশনের সাথে আমাদের সবাইকে হোটেলের বাইরে বার করে। তো এভাবেই দ্বিতীয় দিন সকাল 7:30-8টা নাগাদ আমি হোটেলের বাইরে বেরোতে পারি। প্রার্থনা করি ঈশ্বর আপনাকে দীর্ঘায়ু করুন, আপনার জীবনে এমন দিন যেন আর কখনো না আসে। কিন্তু আমার অভিযোগের ঝুড়িটাও পূর্ণ আছে।